সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা গল্প সুন্দরী বউ। সুন্দরী বউ থাকার কি জ্বালা আমি এখন হাড়ে হাড়ে বুঝেছি। আমার বউ প্রথমে এত সুন্দরী ছিল না। বিয়ের জল পড়ার সঙ্গে সঙ্গে কি যে তার হলো, শরীরের চামড়া একেবারে টান টান, দম ফুলে বেলুনের মতো, গাল দুটো যেন লাল টমেটো, নাকটা যেন মার্বেল পাথর, চোখ দুটো ঝিনুক চেরা, মণি দুটো মরকত উজ্জ্বল, দাঁত যেন মালাই গাঁথা হাতির দাঁতের মানানসই টুকরো। আমার বউ আমারই চোখের সামনে দিনকে দিন কালিদাসের নায়িকা হয়ে উঠল। প্রথমটাই আমার গর্বে বুক 10 হাত হয়ে উঠল। এত গর্ব যে লোকজন আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে ইচ্ছে করতো না। বিয়ের আগে আমার যত হাঁক ডাক ছিল সব চলে গেল। বউয়ের পায়ে পায়ে ন্যাওটা হুলোর মতো ঘুরি। তার হাত দেখি, পা দেখি, ঘাড় দেখি, শরীরের খোলা অংশ দেখি। দেখে দেখে আমার আর স্বাদ মেটে না। কানে আসতে লাগলো নানা উড়ো ঝাপটা মন্তব্য। ব্যাটা বউয়ের ভেড়া হয়ে গেছে, পরে বুঝবে ঠেলা। অনেক রকম নেশার মধ্যে বউ তো একরকম নেশা। লোকে যেমন তেমন বউয়ের জন্য উন্মাদ হয়ে যায়। বাপ মাকে বিসর্জন দিয়ে বউ বগলে আলাদা বাড়িতে গিয়ে বাসা বাঁধে। শৈশবে বই বগলে পাঠশালে, যৌবনে বউ বগলে মধুচন্দ্রিমায়। এই তো নিয়ম বাবা। শত সমালোচনা তো এই ধারা কি পাল্টেছে না পাল্টাবে? যারা বলছেন তারাও তো বয়সকালে এই একই ছক করে ফেঁসেছেন। আমি বাবা যুক্তিবাদী মানুষ। পৃথিবীতে একমাত্র সত্য ভালোবাসা, মেয়েদের ভালোবাসা। শাস্ত্র আরও বলেছে, পরস্ত্রীকে ভালোবেসো না, ওটা পাপ। বিয়ে করো, করে ভালোবাসো, উল্টে পাল্টে ভালোবাসো। সমস্যা হলো বউ জিনিসটাই এমন, যার বউ সে ছাড়া আর কেউ ভালোবাসে না। ছেলের মা তো ছেলের বউকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। ছেলের বাপের তো চুলচেরা হিসেব কত গেল কত এলো। সদাই প্রশ্ন, ছেলের বিয়ে দিয়ে ঠকে মরলুম না তো? আর একটু নিংড়লে বেয়াই মশাই নামক আঁকটি আরও একটু রস ছাড়তেন। এই দুশ্চিন্তায় তার রাতের ঘুম চলে যায়। মেজাজ চড়ে যায় সপ্তমে। চড়া মেজাজে কি পরের মেয়েকে কাছে টানা যায়? তাছাড়া অন্যের উস্কানি তো আছেই। যাক, ওসব ঘৃণার কথা থাক। প্রেমের জগতে পুরো ব্যাপারটাই হলো নরম সরম। রসিক্ত প্রেমে অহংকার একটা মস্ত বাধা। প্রেম চাই সমর্পণ। সে প্রেম ঈশ্বরেই হোক আর নারীতেই হোক। আমি আমার মতো ঠিকই রইলাম, কারো কথায় কান দিলুম না, নিজেকে সংশোধন করার চেষ্টা করলুম না। আমি আধুনিক, আমার স্ত্রী আধুনিকা, যুগ আধুনিক। আমি একটা লাল টুকটুকে মোটর বাইক কিনে ফেললুম। মাকে নার্সিংহোমে নিয়ে গিয়ে গল ব্লাডার অপারেশন করার কথা ছিল, সেটা আপাতত বন্ধই রইল। আমি বাবা যুক্তিবাদী মানুষ। মায়ের বয়স 70 ধরি ধরি করছে। এই বয়সে ছুরি কাঁচি আর কেন? এই পৃথিবীতে বেশি দিন বাঁচা মানে বেশি দুঃখ পাওয়া। সন্তানের কর্তব্য মায়ের দুঃখ বাড়ানো নয়, কমানো। অকারণে ডাক্তারদের বড়লোক না করে নিজের বড়লোক হওয়ার দিকে মন দিলুম। সুন্দরী বউ হলেই তো হবে না, তাকে তোয়াজে রাখতে হলে সেই রকম ব্যবস্থা চাই। কেউ গোয়াল ঘরে জামদানি শাড়ি পরে বসে থাকতে পারে না, তার জন্য উপযুক্ত ড্রয়িং রুম চাই, ভালো খানাপিনা চাই। দাসে চাই সেবার জন্য। ওই চাঁপার কলির মতো আঙুলে বাসন মাজলে, কাপড় কাচলে, ঘর মুছলে আঙুলে কিছু থাকবে? এ তো আটপৌরে বউ নয়, তোলা বউ। চেহারায় চটক কি! সুইমিং কস্টিউম পরে সৌন্দর্য প্রতিযোগিতায় নামিয়ে দিলেই বিশ্বসুন্দরীর মুকুট পরে বেরিয়ে আসবে। তবে আমি তা হতে দেব না। আমার বউ আমারই সম্পত্তি। রাখবো, ঢাকবো, সাজাবো, দেখবো ইচ্ছে মতো। আর আমার নতুন বাইকের পেছনে চাপিয়ে সারা শহরে চক্কর খেয়ে আসবো। যারা দেখবে তাদের বুকে একেবারে জ্বালা ধরে যাবে। বুকে বুকে গজল পুঁতে যাব, দামি রেস্তোরাঁয় ঢুকবো, আর বউ লাল ঠোঁটে আইসক্রিম চুষবে। আর কোণের টেবিলের ভদ্রলোকের ঠোঁট থেকে কাটলেটের টুকরো খুলে পড়ে যাবে। কি আনন্দে ভরপুর আমি। মেয়েটা সুন্দরী হলেও ভীতু। স্কুটারের পেছনে তুলতে বেশ বেগ পেতে হলো। ভয়ে সিঁটকে সিঁটকে হনুমানের মতো আমার নোয়াপাতে ভুঁড়ি জাপটে ধরে রইল। ভোরের ময়দানে 20 বার চক্কর মারার পর একটু ধাতস্থ হলো। 1 গ্লাস কফি মেরে দিলে 3 চুমুকে। তুমি শাড়ি না পরে জিন্স আর কামিজ পরো না? ব্যাপারটা তাহলে পুরোপুরি জমে যাবে। খুব সুরেলা গলায় বলল, ধ্যাৎ,
শাড়ির মতো সাজায়, শাড়িতেই বাঙালি মেয়ে রূপ খোলে। আমি বললুম, তাহলে এক আধটা সিগারেট খাওয়া অভ্যাস করো। চোখের অপূর্ব একটা ভঙ্গি করে বউ বলল, অসভ্য। কি ভালো যে লাগলো, মনে হলো হার্ট ফেল করব। ভোরের ময়দান, ঠ্যাং তুলে ট্রাম দৌড়াচ্ছে আলিপুরের দিকে। হদল কুতকুতের মতো মোটা সোটা লোক মেদ কমাবার জন্য ছুটছে, মানে আপ্রাণ চেষ্টা করছে ছোটার। বুক আর পেটে চর্বি ধেই ধেই করে নাচছে। বউয়ের অমন কথা বলার ভঙ্গি দেখে ভেতরে এমন প্রেম এলো, ভিক্টোরিয়াকে মনে হলো তাজমহল। আমি এমন এক শাহজাহান যার কোনো ঔরঙ্গজেব নেই। আমার মমতাজের গর্ভে অমন একটা হিরো এলেই হয়েছে আর কি। পিতার নাম ভুলিয়ে দেবে। থাকি ভাড়া বাড়িতে। তাজমহল তৈরি করতে না পারি, বেশ সাজানো গোছানো ফ্ল্যাট আমি একটা করবই। আমার মমতাজ সেখানে পিয়ানো বাজাবে, আমি কিমানো পরে পাইপ খাবো। বসে বসে দেখব বউয়ের হাত কাটা ব্লাউজ থেকে প্রকাশিত হাত, গলা, চিবুক, কানের ইয়ারিং, চুলের ঢল। আমার এই তোয়াজে, আমার এই রূপমুগ্ধতায় আমার বউয়ের অহংকার বেশ বেড়ে গেল। খই ফোটার মতো কথা ফুটল। আমাকে বেশ হুকুম টুকুম করতে লাগলো। মাঝে মাঝে দূরে সরিয়েও দিতে লাগলো। ডোন্ট ডিস্টার্ব মি। একদিন আমার হাতের পাশে তার হাতটা ফেলে বলে কি, আমার হাতটা কি সুন্দর, তোমার হাতটা যেন বন মানুষের মতন। আমার খুব খারাপ লাগলো। আমার হাতে পায়ে একটু লোম বেশি, সে তো পুরুষের লক্ষণ। একদিন ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বাঁধছে। আমি সোহাগ করে পেছনে এসে কাঁধে দুহাত রেখে ঘাড়ের পাশ থেকে মুখ বের করে উম শব্দ করছিলাম। সব স্বামী এইরকম করে থাকে। আমার বউ আয়নায় চোখ রেখে বলল, তোমার মুখটা আমার মুখের পাশে বড় বেমানান। আমি ছিটকে সরে এলুম। আমার নাকটা থ্যাবড়া, চোখ দুটো বেলের মতো গোল গোল আর ঢোকা ঢোকা, কিন্তু আমার স্বাস্থ্য একেবারে সন্ডা মার্কা। বুকের ছাতি তেমনভাবে চেপে ধরলে সুন্দরীর খাঁচা খুলে যাবে। মনে মনে আমার প্রেম যত বাড়ছে, ওর ঘৃণাও যেন ততই বাড়ছে। সেদিন একটা সিনেমা দেখতে দেখতে আপন মনে বলে উঠল, ফ্যানটা দেখি, পর্দায় ঋষি কাপুর আর একটা মেয়ে। আমি জিজ্ঞেস করলুম, কে ফ্যানটা? বলে, ঋষি কাপুর, মেয়েরা দিল কা পেয়ারে। দুহাত দিয়ে জড়িয়ে ধরার ভঙ্গি করলে। আমার বিশ্রী লাগলো। এই কথাটা আমি প্রথম শুনলুম। নিজেকে খুব ছোট মনে হলো। বউ সুন্দরী, আমি তার প্রেমের গামলায় কমলাভোগের মতো হাবুডুবু, অথচ তার মনে বাসা বেঁধে আছে চিত্র তারকা। রাতে তাকে স্বপ্নেও দেখে নিশ্চয়ই। প্রেমের কুচকাওয়াজে আমি ক্রমশই পিছুতে লাগলুম। সেদিন আমার স্কুটারের পেছনে যেতে যেতে বেশ কবি কবি চেহারার একজন যুবকের সঙ্গে কথা হলো। নির্জন একটা জায়গায় স্কুটার দাঁড় করে জিজ্ঞেস করলুম, মালটা কে? স্কুল মিস্ট্রেসের মতো এক ধমক মেরে বলল, ভদ্রভাবে কথা বলতে শেখো। মাল আবার কি? মাল? বিষ্ণুদাকে তুমি মাল বলছো? কত বড় নাট্য পরিচালক জানো? একাডেমিতে প্রতি বৃহস্পতিবার ওর নাটক হয়। লেখক, পরিচালক, অভিনেতা, সঙ্গীত পরিচালক, একটা জিনিয়াস। বুঝলে, জিনিয়াস। চেহারাটা দেখেছ? ভীষণ রোমান্টিক। আলাপ হলো কী করে? হয়ে গেল স্টেশনারি দোকানে জিনিস কিনতে গিয়ে। আমাকে সরাসরি বললেন, আপনার অমন নায়িকার মতো চেহারা, অভিনয় করুন না, অমন গলা। তা তুমি কি বললে? আমি বললুম, সুযোগ দিন না, এর পরের নাটকে আমি হিরোইন হব। নাটক থেকে ফিল্ম। টেরিফিক। আমাদের পাশ দিয়ে একটা মারুতি যেতে যেতে হঠাৎ থেমে পড়ল। জানালা দিয়ে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলো, জগাদা, এনি ট্রাবল? ছেলেটা আমার খুব চেনা, বহুবার দেখা হয়েছে, কিন্তু আগে কখনো কথা বলেনি। ব্যবসাদার, ডাঁটাই মরত। আজ কি হলো কে জানে। গাড়িটা বাঁদিকে রেখে নেমে এলো। সামনে এসে আমার বউয়ের দিকে তাকিয়ে ন্যাকা ন্যাকা গলায় বললেন, কেমন আছেন বৌদি? চললেন কোথায়? আমার বউ অমনি গলে গিয়ে বলল, নিউ মার্কেট। আপনার নাম তো রতনদা, দীঘায় একটা বিশাল হোটেল করেছেন, একবার পায়ের ধুলো দিন না। আমি সঙ্গে সঙ্গে স্কুটারে স্টার্ট দিলাম। আমার রক্ত ফুটছে। ছোকরা আমাকে টপকে আমার বউয়ের সঙ্গে খুব ভাব জমাচ্ছে। শয়তান, আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। আবার ডাকা ছিঁড়ি দেখো, জগাদা। স্কুটার নিয়ে বেরিয়ে যেতে যেতে শুনলুম রতন বলছে, এমন বৌদির জন্য একটা গাড়ি কিনুন না জগাদা। আমার বউ আবার ঘাড় ঘুরিয়ে বললে,
বাই বাই। ছেলেটা এত বড় শয়তান, পেছন দিক থেকে ওভারটেক করে যেতে যেতে বলে গেল, স্কুটার খুব রিস্কি বৌদি। আমি একটু স্পিড বাড়াতেই আমার বউ বলল, কেন রিস্ক নিচ্ছ? মারুতির পিক আপ ভীষণ ভালো। লাল আলোতে মারুতি আটকে গেছে। আমার স্কুটার পাশে গিয়ে দাঁড়াতেই ছোকরা বলল, বৌদি আপনার ভয় করছে, আমার গাড়িতে চলে আসুন। আমিও নিউ মার্কেট। আমার বউ আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, যাব? আমি ঘাড় ঘুরিয়ে কটমাট করে তাকালুম তার দিকে। একটুও ভয় না পেয়ে আমার বউ বলল, তোমার মনটা ভীষণ নীচ, ঠিক আমার ফুলদার মতন। সন্দেহবাতিক। বৌদিকে তালা চাবি দিয়ে রাখতো। গত বছরে ডিভোর্স হয়ে গেছে। আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে সোজা বাড়ি চলে এলুম। আমার বউ সাজগোজ না ছেড়েই সোজা বিছানায়, চাদর মুড়ি, পা দুটো বেরিয়েছিল। সুন্দরী সুন্দর পা। কতক্ষণ নিজেকে ঠিক রাখা যায়? ধীরে ধীরে আমি গলতে শুরু করলুম। শেষে চরম পরাজয়। এরপরে শুরু হলো নানা আছিলাই আমার বাড়িতে লোকজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের আনাগোনা। যারা জীবনে আমার খোঁজ রাখতো না, তারাও আমার খবরাখবর নেওয়ার জন্য ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। কি খবর বলেই তারা চলে যেত আমার বউয়ের কাছে। ওদিকে হাসির ফোয়ারা, এদিকে আমি হয়তো গালে ভোঁতা ব্লেড ঘষছি। ওদিকে চা চলছে, চানাচুর চলছে, এদিকে আমি শুকনো খবরের কাগজে মুখ থুবড়ে বসে আছি। একেই বলে অন্যের জন্য চিঁড়ে ভেজানো। আমার বউ আড্ডা মারে, আমি হুকুম তামিল করি। মিষ্টি আনি, চায়ের জল চাপাই। নিমন্ত্রণের সংখ্যাও সাংঘাতিক বেড়ে গেল। যে যেখানে আছে সবাই সব ব্যাপারে চিঠি পাঠায়। বিয়ে, ভাত, এমনকি শ্রাদ্ধ, ন্যাড়া মাথা, সবে পিতৃবিয়োগ হয়েছে। ভক্তদাস বাবাজি কীর্তন গাইছেন। সেই অবস্থায় সব ছেড়ে আমার বউকে ধরেছে। কি ভালো যে লাগছে বৌদি, আপনি এসেছেন। শোকার্ত মানুষকে কিছু বলাও যায় না। শোকে আদিককে বৌদিকে মাঝে মাঝে জড়িয়ে ধরছে। পরিবেশনকারী সামনে দাঁড়িয়ে একটা রাধা বল্লভী দোলাচ্ছে আর বলছে, আর একটা বৌদি প্লিজ, আর একটা। দিলেই মিটে যায়, অন্যরাও পায়। দেবে না, সরবেও না। আমি বোকার মতো বসে বসে ভাবি, এ কার বউ? একদিন শরীর গোলমাল করায় অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলুম। আমার বউ বললে, অসময়ে হঠাৎ বুঝি দেখতে এলে, আমি কি করি? শুনে বড় ব্যথা পেলুম মনে। কে এক ফুলদা, আমি তার মতো হতে যাব কেন? আমার একটাই দুঃখ, আমার একটা মাত্র বউ, তাও হাতছাড়া হয়ে যায় বুঝি। হঠাৎ একটা সুযোগ এসে গেল। আমার অফিস থেকে একজনকে আন্দামানে পাঠাতে চাইছে। কেউ যেতে রাজি নয়। কে যাবে দ্বীপান্তরে? আমি এগিয়ে গেলুম। আমাকে পাঠান স্যার। আমার অবাঙালি বড়কর্তা মহা খুশি। তিনি গোটা অফিসকে শুনিয়ে বললেন, কে বলে বাঙালি ঘর কোনো? এখনও এমন বাঙালি আছে যে স্বেচ্ছায় দ্বীপান্তরে যেতে চায়। প্রথমে ভেবেছিলাম আমার বউ হয়তো বিদ্রোহ করবে। না, সেও খুব খুশি। শুনে আনন্দে লাফিয়ে উঠল, আন্দামান, পোর্ট ব্লেয়ার, আজই চলো। ওখানে আমার নীলু আছে। নীলুটা আবার কে? আমাকে গান শেখাতো নীলুদা, অবিকল ঋষি কাপুরের মতো। গলায় বসে আছে মোহাম্মদ রফি। যা, আর তো কোনো উপায় নেই। একেই বলে তপ্ত কটাহ থেকে আগুনে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।